একদা এক জারের মনে হয়েছিল যে তিনি যদি কোনো কাজ শুরু করার সঠিক সময় নির্ধারণ করতে পারেন, তিনি যদি জানতে পারেন যে কাদের পরামর্শ তার শুনে চলা উচিত এবং কাদের এড়িয়ে যাওয়া উচিত, এবং সর্বোপরি যদি তিনি জানতেন কোনো নির্দিষ্ট মুহূর্তে তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, তাহলে তিনি যে কাজই শুরু করুন না কেন তিনি কখনো ব্যর্থ হতেন না। এই চিন্তা তার মাথায় আসার পর তিনি তার রাজ্য জুড়ে ঘোষণা করে দিলেন যে তাকে নির্ধারণ করে দিতে পারবে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটি, কারা সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, তাহলে তিনি তাকে আকর্ষণীয় পুরস্কার দেবেন। বিদ্বান ব্যক্তিরা জারের কাছে এলেন, কিন্তু তারা সকলেই তার প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন উত্তর দিলেন। প্রথম প্রশ্নের উত্তরে কেউ কেউ বললেন, প্রতিটি কাজের সঠিক সময় নির্ধারণ করতে হলে একজনকে অবশ্যই আগে থেকে দিন, মাস ও বছরের একটি সারণী বানিয়ে ফেলতে হবে এবং কঠোরভাবে সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে। তাদের মতে কেবলমাত্র এইভাবেই সমস্ত কিছুর সঠিক সময় করা সম্ভব হবে। অন্যরা মন্তব্য করলেন যে প্রতিটি কাজের সঠিক সময় আগে থেকেই নির্ধারণ করা অসম্ভব, কিন্তু অলসভাবে সময় নষ্ট না করে যা ঘটছে সেগুলিই খেয়াল রাখা উচিত এবং যেটি সবচেয়ে প্রয়োজনীয় সেই কাজটি আগে করা উচিত। এই বিষয়ে অন্যান্যরা বললেন যে যা ঘটছে তার দিকে যার যতই মন দিন না কেন, কোনো মানুষের পক্ষে প্রত্যেকটি কাজের সঠিক সময় নির্বাচন করা অসম্ভব, কিন্তু তার উচিত জ্ঞানী মানুষদের একটি উপদেষ্টা পরিষদ রাখা, যারা সব কিছু সঠিক সময় স্থির করতে তাকে সাহায্য করবেন। তবে আবার অন্যরা বলছিল এমন কিছু জিনিস ছিল যা একটি পরিষদের সামনে পেশ করার জন্য অপেক্ষা করা যেত না, কিন্তু সেগুলি করা হবে কি না তা নিয়ে তাকে তখনই সিদ্ধান্ত নিতে হবে, আর সেই সিদ্ধান্ত নিতে গেলে কাউকে আগে থেকে জানতে হবে কী ঘটতে চলেছে। একমাত্র জ্যোতিষী বা জাদুকররাই সেটা জানেন, আর সে কারণেই প্রতিটি কাজের সঠিক সময় জানতে হলে জাদুকরদের সঙ্গে পরামর্শ করা অবশ্যই প্রয়োজন। দ্বিতীয় প্রশ্নের উত্তরগুলিও ছিল সমানভাবে বিভিন্ন। কেউ বললেন যে ব্যক্তিদের জারের সবচেয়ে বেশি প্রয়োজন তারা হলেন পরিষদের সদস্য, অন্যরা বললেন পুরোহিত, কেউ বললেন চিকিৎসক, আবার কেউ বললেন সৈনিকেরাই সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তৃতীয় প্রশ্নটির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী সেই বিষয়ে কেউ কেউ উত্তর দিলেন যে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজ্ঞান, কেউ জানালেন সেটি হলো রণকৌশল, কেউ আবার বললেন যে সেটি হলো ধর্মীয় উপাসনা। সব উত্তরগুলি ভিন্ন ভিন্ন হওয়ায় যার কারোর সঙ্গে একমত হলেন না আর কাউকেই পুরস্কার দিলেন না, কিন্তু তখনও তার প্রশ্নগুলির সঠিক উত্তর পাওয়ার জন্য তিনি এক সন্ন্যাসীর সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত নিলেন, যিনি তার প্রজ্ঞার জন্য প্রখ্যাত ছিলেন। সন্ন্যাসী এক অরণ্যে বসবাস করতেন, যেটি তিনি কখনোই পরিত্যাগ করতেন না, আর তিনি সাধারণ মানুষ ব্যতীত কারো সঙ্গেই দেখা করতেন না। তাই জার সাধারণ পোশাক পরিধান করলেন আর সন্ন্যাসীর কুটিরে পৌঁছানোর আগেই তার ঘোড়া থেকে নেমে পড়লেন এবং তার দেহরক্ষীকে রেখে একা সেই দিকে এগিয়ে গেলেন। জার যখন সন্ন্যাসীর কাছে গেলেন তখন তিনি তার কুটিরের সামনে মাটি খুঁড়ছিলেন। জারকে দেখে তিনি তাকে অভ্যর্থনা জানালেন আর মাটি খুঁড়ে চললেন। সন্ন্যাসীটি ছিলেন দুর্বল ও কৃশকায়, আর যতবারই তিনি কোদাল দিয়ে কুপিয়ে সামান্য মাটি তুলছিলেন ততবারই তিনি জোরে জোরে হাঁপাচ্ছিলেন। জার তার কাছে গেলেন এবং বললেন, জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি 3টি প্রশ্নের উত্তর জানতে। সঠিক সময় সঠিক কাজ করার উপায়টা আমি কেমন করে শিখতে পারবো? কোন মানুষকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন, যাদের প্রতি আমি অন্যদের চেয়ে বেশি মনোযোগ দেব? আর কোন কাজগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোনগুলির প্রতি আমার প্রথম মনোযোগ দেওয়া প্রয়োজন? সন্ন্যাসী জারের কথা শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। তিনি নিজের হাতের তালুতে থুতু ফেলে পুনরায় মাটি কোপাতে লাগলেন। জার বললেন, আপনি ক্লান্ত, আমাকে কোদালটা দিন এবং আমি কিছুক্ষণ আপনার হয়ে কাজ করি।
জারের হাতে কোদাল তুলে দিয়ে সন্ন্যাসী বললেন, ধন্যবাদ। আর তিনি মাটিতে বসে পড়লেন। দুটি বীজতলা তৈরির পর জার থামলেন এবং আবার তার প্রশ্নগুলি করলেন। এবারও সন্ন্যাসী কোনো উত্তর দিলেন না, কিন্তু উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে কোদাল চাইলেন এবং বললেন, আপনি একটু বিশ্রাম নিন এবং আমাকে একটু কাজ করতে দিন। কিন্তু জার তাকে কোদাল না দিয়ে মাটি খুঁড়তে লাগলেন। 1 ঘন্টা কেটে গেল এবং তারপর আরও 1 ঘন্টা। গাছের আড়ালে সূর্য ডুবতে শুরু করলো এবং শেষে জার কোদাল দিয়ে মাটিতে আঘাত করে বললেন, আমি আপনার কাছে এসেছিলাম আমার প্রশ্নের উত্তরের জন্য। আপনি যদি কোনো উত্তর দিতে না পারেন তাহলে বলে দিন, আমি বাড়ি ফিরে যাব। এদিকে কেউ একজন দৌড়ে আসছে। সন্ন্যাসীটি বললেন, দেখা যাক কে এটা। জার ঘুরলেন এবং দেখলেন একজন দাড়িওয়ালা ব্যক্তি অরণ্যের ভিতর থেকে ছুটে আসছে। ব্যক্তিটি তার পেটে হাত দিয়ে চেপে ধরে রেখেছিল আর তার নিচ দিয়ে রক্ত ঝরে পড়ছিল। যখন সে জারের কাছে পৌঁছালো, সে নিস্তেজভাবে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। জার ও সন্ন্যাসী ব্যক্তিটির পোশাক আলগা করে দিলেন। তার পেটে এক গভীর ক্ষত ছিল। জার তার পক্ষে যতদূর সম্ভব সেটি পরিষ্কার করে দিলেন এবং তার নিজের রুমাল ও সন্ন্যাসীর তোয়ালে দিয়ে সেখানে বাঁধন দিয়ে দিলেন। কিন্তু রক্তপাত বন্ধ হলো না, আর জার বারংবার করে ভিজে যাওয়া বাঁধনটি খুলে দিতে লাগলেন আর পরিষ্কার করতে লাগলেন আর ক্ষতস্থানটি পুনরায় বেঁধে দিতে লাগলেন। অবশেষে যখন রক্তপাত বন্ধ হলো, ব্যক্তিটি জ্ঞান ফিরে পেল এবং পান করার জন্য কিছু চাইল। জার টাটকা জল এনে তাকে দিলেন। ইতিমধ্যে সূর্য অস্ত গেল আর পরিবেশ ঠান্ডা হয়ে গেল। তাই সন্ন্যাসীর সাহায্য নিয়ে আহত লোকটিকে কুটিরে নিয়ে গেলেন এবং বিছানায় তাকে শুইয়ে দিলেন। বিছানায় শুয়ে ব্যক্তিটি তার চোখ বন্ধ করল ও চুপ করে হয়ে রইল। কিন্তু জার সারাদিন হাঁটাহাঁটি করে ও মাটি কোপানোর কাজ করে এতই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তিনি চৌকাঠে গুটিসুটি মেরে হয়ে বসে পড়লেন আর ঘুমিয়ে পড়লেন, এতটাই গভীরভাবে যে গ্রীষ্মকালের ছোট রাতটি তিনি এক ঘুমেই কাটিয়ে দিলেন। সকালে যখন তার ঘুম ভাঙল, তিনি কোথায় রয়েছেন বা বিছানায় শুয়ে থাকা ও তার দিকে উজ্জ্বল চোখে গভীরভাবে মনোযোগ সহকারে একদৃষ্টে তাকিয়ে থাকা অজানা দাড়িওয়ালা ব্যক্তিটি কে, এসব মনে করতে জারের বেশ কিছুটা সময় লেগে গেল। দাড়িওয়ালা ব্যক্তিটি যখন দেখল জারের ঘুম ভেঙেছে এবং তিনি তার দিকে তাকিয়ে আছেন, তখন তিনি বললেন, আমাকে ক্ষমা করুন। জার বললেন, আমি তো আপনাকে চিনিই না এবং তাই আপনাকে ক্ষমা করারও কিছু নেই। আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আমি আপনার সেই শত্রু যে আপনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছিলাম, কারণ আপনি তার ভাইকে হত্যা করেছিলেন এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। আমি জানতাম যে আপনি একাই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে এসেছেন এবং আপনার ফেরার সময় আমি আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু সমস্ত দিন কেটে গেলেও আপনি ফিরে এলেন না, তাই আপনাকে খুঁজতে আমি গোপন আস্তানা থেকে বেরিয়ে এলাম। এরপর আমি আপনার রক্ষীর হাতে পড়লাম এবং সে আমাকে চিনতে পারলো এবং আমাকে আঘাত করলো। আমি তার হাত থেকে পালালাম, কিন্তু রক্তপাতের ফলে হয়তো মারাই যেতাম যদি না আপনি আমার ক্ষতস্থান শুশ্রূষা করতেন। আমি আপনাকে মারতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে বাঁচালেন। এখন আমি যদি বেঁচে থাকি আর আপনি যদি চান, তাহলে আমি সবচেয়ে বিশ্বস্ত ভৃত্য হিসেবে আপনার সেবা করব এবং আমার ছেলে মেয়েদেরও তাই করতে আদেশ করব। আমাকে ক্ষমা করুন। এত সহজে তার শত্রুর সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলতে পেরে এবং তাকে বন্ধু হিসেবে পেয়ে জার খুব খুশি হলেন এবং তিনি শুধু তাকে ক্ষমাই করলেন না, এই কথাও বললেন যে তার নিজের ভৃত্যদের ও চিকিৎসকদের তার চিকিৎসা ও সেবার জন্য পাঠাবেন এবং তার সম্পত্তি ফিরিয়ে দেবেন বলেও প্রতিশ্রুতি দিলেন। আহত লোকটির কাছ থেকে বিদায় নিয়ে জার কুটির থেকে বেরিয়ে উঠোনে এলেন এবং সন্ন্যাসীকে চারিদিক খুঁজতে দেখতে লাগলেন। তিনি ভেবেছিলেন চলে যাওয়ার আগে শেষবারের জন্য তিনি সন্ন্যাসীর কাছে তার প্রশ্নের উত্তর জানতে চাইবেন। সন্ন্যাসী তখন আগের দিন তৈরি
বীজতলার সামনে হাঁটু মুড়ে বসে বীজ বুনছিলেন। জার তার কাছে গেলেন এবং বললেন, আমি শেষবারের মতো আপনার কাছে আমার প্রশ্নের উত্তর প্রার্থনা করছি, হে জ্ঞানী ব্যক্তি। সন্ন্যাসী বললেন, আপনি তো ইতিমধ্যেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তিনি তখনও তার শীর্ণ দুপায়ের উপর বসে সামনে দাঁড়ানো জারের দিকে তাকিয়েছিলেন। জার জিজ্ঞাসা করলেন, কিভাবে উত্তর পেলাম? আপনি কি বলতে চাইছেন? সন্ন্যাসী বললেন, বুঝলেন না, গতকাল আমার দুর্বলতা দেখে আপনার যদি করুণা না হতো এবং যদি আপনি আমার জন্য বীজতলাগুলি না খুঁড়তেন এবং চলে যেতেন, তাহলে ওই ব্যক্তি আপনাকে আক্রমণ করত এবং আমার সঙ্গে না থাকার জন্য আপনার অনুশোচনা হতো। সুতরাং সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি বীজতলার মাটি খুঁড়ছিলেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলাম আমি, এবং আমাকে সাহায্য করা ছিল আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তারপর যখন এই লোকটি দৌড়ে এলো, তখন সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যখন আপনি তার সেবা করছিলেন, কারণ যদি আপনি ওর ক্ষতস্থান বেঁধে না দিতেন, তাহলে ও আপনার সঙ্গে শান্তি স্থাপন না করেই মারা যেতে পারত। তাই তখন সে ছিল সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং আপনি তার জন্য যা করেছিলেন তা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। তাই মনে রাখবেন, একটি সময় আছে যা গুরুত্বপূর্ণ বর্তমান। এটি সবথেকে গুরুত্বপূর্ণ সময়, কারণ একমাত্র এই সময়ই আমাদের কিছু করার ক্ষমতা থাকে। সবথেকে প্রয়োজনীয় মানুষ হলো সে যার সঙ্গে আপনি আছেন, কারণ কোনো মানুষই জানে না তার অন্য কারো সঙ্গে আর কখনো কোনো সাক্ষাৎ হবে কি না, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো সেই ব্যক্তির মঙ্গল করা, কারণ একমাত্র এই উদ্দেশ্যেই মানুষকে এই জগতে পাঠানো হয়েছে। আজকের গল্প এখানেই। তোমাদের এই অ্যানিমেশন সহ কার্টুনটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এরকম আরও পাঠ্য বই থেকে কবিতা গল্প পাওয়ার জন্য আমাকে ভালো ভালো কমেন্ট করো। আমি নিশ্চয়ই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো।